উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। দমকা হাওয়া, ঝড় বৃষ্টি, ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা। ২ জনের মৃত্যু। মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ ২। বরগুনায় বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত। জোয়ারের পানি বাড়ায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে মানুষ। প্রস্তুত ৯,০০০ কেন্দ্র। পাহাড় ধসের সংখ্যায় চট্টগ্রামে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। এবং এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের ৪টি আলিশান ফ্ল্যাট জব্দ। স্ত্রীসহ মেয়ের নামে থাকা আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আছেন তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, সময় যত গড়িয়েছে ঘূর্ণিঝড় রিমেলের প্রমাত্ম রূপ তত দেখছে উপকূলবাসী। এই মুহূর্তে রাত ১টা ক্রস করেছে এবং ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব সেটি তীব্রভাবে বিরাজমান সাতক্ষীরার উপকূল জুড়ে। আমরা এই মুহূর্তে যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় রয়েছি, সেখানে কিন্তু তীব্র বেগে আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি দেখা যাচ্ছে। যদিও কিছুক্ষণ আগে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে মান্দারবাড়ি যে ফরেস্ট ক্যাম্প, এখান থেকে ৮০ কিলোমিটার দূরে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন যে সেখানে ঝড়টি থেমে গিয়েছে, সেখানে পানি রয়েছে, কিন্তু এর প্রভাব কিন্তু আসলে আমরা দেখছি এই যে সাতক্ষীরার উপকূল জুড়ে শ্যামনগর আবাসনী এলাকা সেখানে তীব্রভাবে বিরাজ করছে। অর্থাৎ এখানে আসলে আমরা ছবিতে একটু দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে নদীতে পানিটি আশ্রে পড়ছে তীরে, এবং গাছ এত প্রচন্ড বাতাস যে তার ফলে কিন্তু এই যে গাছপালাগুলো নুয়ে পড়ছে আসলে বলতে হবে। এবং পানি আসলে কমান নয়, প্রতি ঘন্টায় ঘন্টায় বলতে হবে যে পানি ১ ফুট করে বাড়তেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে স্তরে পানি ছিল তার চেয়ে অন্তত ১ ফুট পানি বেড়েছে। অর্থাৎ এই যে পূর্ণিমার যে ভরা জোয়ার চলছে, এই জোয়ারের মধ্যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, এর ফলে কিন্তু ফুলে ফেপে উঠছে নদীগুলো। প্রতিটি নদী বিপদ সীমার কয়েক ফুট উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। এবং এটি যে ২টা পর্যন্ত যে জোয়ার থাকার কথা, সেক্ষেত্রে এই যে উঁচু জায়গাটিতে আমরা রয়েছি সাতক্ষীরা যে রেঞ্জ কার্যালয় বন বিভাগের, সেই কার্যালয়ের উপরেও কিন্তু আসলে পানি উঠে যেতে পারে। সেক্ষেত্রে লোকালয় আসলে ঠিক এই মুহূর্তে যদিও আমরা যেতে পারছি না লোকালয়ে, তবে ধারণা করা যাচ্ছে যে নিম্ন অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হবে। অর্থাৎ এত বেশি উচ্চতার পানি যে সন্ধ্যার সময় যেসব জায়গায় কম উচ্চতার পানি ছিল, এর চেয়ে নিচে ছিল পানি, ঠিক সেই সময়টিতেও কিন্তু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নিম্ন অঞ্চলগুলো সুন্দরবন প্লাবিত হয়েছে। এই মুহূর্তে যেহেতু পানি আরো বাড়ছে, উচ্চ মাত্রার জলোচ্ছ্বাস হচ্ছে, সেক্ষেত্রে বলতে হবে যে এই পানি আসলে বৃদ্ধি পেতে থাকলে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল সেটি হয়তো সত্য হতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব উপকূল জুড়ে পড়ছে, অরক্ষিত যেসব বেড়িবাঁধ রয়েছে নাজুক অবস্থায় রয়েছে, সংস্কারবিহীন অবস্থায় রয়েছে, সেই বাঁধগুলো তলিয়ে যেয়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে। এর ফলে মানুষের মাছের ঘের থেকে শুরু করে বসত বাড়ি এবং ফসলের যে কৃষি ক্ষেত রয়েছে সবকিছু প্লাবিত হতে পারে। এবং স্থানীয় যে মানুষরা রয়েছেন আবারও তারা অর্থনৈতিকভাবে একটি ক্ষতির মুখে পড়তে পারেন বলে যারা এখানে রয়েছেন স্থানীয়রা আশ্রয় কেন্দ্রগুলোতে, সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়ে যে মানুষেরা রয়েছেন, তারা আমাদেরকে এই শঙ্কার কথা জানিয়েছেন। তারা আসলে বলছেন তারা একদিকে শঙ্কিত, একদিকে ভীত, একদিকে উদ্বিগ্ন। অর্থাৎ এত কিছু একসাথে সংমিশ্রণ। এজন্যই যে তারা বলছেন প্রতি বছর মে মাসে কোনো না কোনো দুর্যোগ আশ্রে পড়ে, কোনোটি হয়তো বিপুল বিক্রমে, কোনোটি হয়তো ছোট পরিসরে। তবে এই যে ঘূর্ণিঝড় রিমেলের আঘাত, সেটি যদি এর আগে এক দশকে যেসব ৮টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে, এর মধ্যে ২-১টি বেশ বড় ঘূর্ণিঝড় ছিল। সেই ঘূর্ণিঝড় যদি বড় আকারে যে আশ্রে পড়ার কথা দেখা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়ে জেনেছি অনেক অঞ্চল এলাকায় কিন্তু উপকূল এলাকায় বাঁধ ভেঙেছে, গাছপালা ভেঙেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি জেলার লাখ লাখ মানুষ। সে কারণে কিন্তু এটিও আসলে বড় একটি ক্ষতির জায়গা দাঁড় করিয়েছে। এবং সকাল হলে আসলে যেহেতু রাত, এখন নির্ঘুম রাত কাটছে মানুষের আশ্রয় কেন্দ্রগুলোতে, সকাল হলে আসলে বোঝা যাবে ঘূর্ণিঝড় রিমেলের যে আঘাত সেটি আসলে উপকূলে কতটা প্রভাব ফেলবে এবং এর ফলে ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতি হবে। যদিও ধারণা করা হচ্ছে যে এটির প্রভাবে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে। অর্থাৎ বিকেল থেকে এর আগে দুপুরবেলা যে জোয়ার ছিল, সেই জোয়ারের কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, বেশ কিছু ঘের বাড়ি ভেসে গিয়েছে।
রাস্তাঘাট ভেঙেছে, বাঁধ ভেঙেছে। এর ফলে এখন যেহেতু জোয়ারের পরিমাণটি আরো বেড়েছে এবং এই জোয়ারের যেহেতু উচ্চতা বাড়ছে এবং ক্রমান্বয়ে এটি তার শক্তিও বাড়াচ্ছে, যদিও বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি হয়তো উপকূল অতিক্রম করবে, কিন্তু সেই অতিক্রমটি আসলে কতক্ষণ নাগাদ করতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে শঙ্কিত রয়েছেন স্থানীয় মানুষ। তারা বলছেন যে এই যে তীব্রতা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, ঠিক চারিদিকটা আমি আমার হয়তো দেখাতে পারছি না। আমি আমার সহকর্মীকে অনুরোধ করছি ঘুরে দেখানো যায় কিনা আসলে ঠিক কি পরিমাণ প্রমত্তা হয়ে উঠেছে এই যে নদীটি এবং বন সংলগ্ন এলাকাটি। এর পাশে কিন্তু আসলে শুধু এই নদীটি নয়, যে সব নদী রয়েছে উপকূলে বেশিরভাগ নদীতে ঠিক একই রকমের চিত্র এবং প্রতিটি নদী ফুলে ফেঁপে উঠেছে এবং যেসব যে মাছ ধরা নৌকাগুলো আসলে বিভিন্ন জায়গায় নিকটে সংরক্ষণ করে রাখা হয়েছিল সেগুলো আসলে হয়তো ভেসে যাওয়ার ওটা যে উপক্রম তৈরি হচ্ছে। আমরা দেখছি যে সব যারা রয়েছেন আসলে তারাও বলছেন যে এই ধরনের রিমেলের যে প্রভাব আসলে এটি যেহেতু জোয়ারের সময় এসে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এটি এক ধরনের বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রথমে যে ধারণা ছিল আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণ অনুযায়ী সন্ধ্যা 6টার দিকে এটি আঘাত আনার কথা ছিল উপকূলে, সেক্ষেত্রে সন্ধ্যা 6টার দিকে যে উপকূলে আঘাত আনার কথা ছিল সেই সময় যদি ভাটার টান ছিল সেক্ষেত্রে কিন্তু এত বেশি পানির চাপ হতো না। কিন্তু যেহেতু 10টার পরে এটি সম্মুখভাগ এবং মূল কেন্দ্র আসতে পড়তে শুরু হয়েছে, এর ফলে কিন্তু এই জোয়ারের একদম ঠিক জোয়ারের সময় এটি সংগত কারণে এই পানির উচ্চতা বেড়েছে এবং এবার নদীগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং এর ফলে যেসব বাঁধ রয়েছে নাজুক অবস্থায়, অর্থাৎ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতে যে 2000 কিলোমিটার বেশি বাঁধের মধ্যে 51 কিলোমিটার অন্তত অধিক ঝুঁকিপূর্ণ, সেই বাঁধগুলোতে কিন্তু আসলে ভেঙে পড়লে যেসব বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার উপকূল থেকে ঘূর্ণিঝড় রিমেলের আঘাত আনার যে খবর তার সর্বশেষ। আমরা এখন যেতে চাই কুয়াকাটাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জাবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এটি এখন কিন্তু স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। এই মুহূর্তে পটুয়াখালীর খেপুপাড়া, কুয়াকাটা এই অঞ্চলে আঘাত হানছে ঘূর্ণিঝড় রেমাল। এ কারণে তীব্র ঝড়ো হওয়া, সেই সঙ্গে রয়েছে বৃষ্টি, আর কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আসলে এতক্ষণ জোয়ার ছিল, জোয়ারের তীব্রতার কারণে পানির উচ্চতা আরও বেশি ছিল। এই মুহূর্তে জোয়ারের তীব্রতা কমে যাচ্ছে, ভাটা লাগতে শুরু করেছে, যার কারণে কিন্তু পানির উচ্চতা একটু কম দেখা যাচ্ছে। তবে আরও 1 ঘন্টা 2 ঘন্টা আগে জোয়ারের তীব্রতা ছিল, প্রচণ্ড ঢেউ ছিল, ঢেউয়ের তাণ্ডব ছিল। এসব মিলিয়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ, চালিতাবুনিয়া, চর আন্ডা, চর কাশেম সহ বেশ কয়েকটি চরাঞ্চলে 4 থেকে 5 ফুট উচ্চতার পানি বৃদ্ধি পেয়েছে। সে কারণে উপকূলের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, আর মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। উপকূলের বাসিন্দারা সাইক্লোন শেল্টার গিয়ে আশ্রয় নিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু উপকূলের মানুষ নির্ঘুম রয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানছে, আঘাত হানার কারণে আসলে উপকূলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয় সেটি কিন্তু উপকূলবাসী, সেই ভয়ে কিন্তু উপকূলবাসী আছেন। তো প্রতিবারের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে, পটুয়াখালীর উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সে কারণেই কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের মধ্যে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। বিগত দিনে সিডোর, আইলা সহ বেশ কয়েকটি যে ঘূর্ণিঝড় ছিল, সেই ঘূর্ণিঝড় উপকূল লণ্ডভণ্ড করেছে। এবারের ঘূর্ণিঝড় রেমাল আসলে কতটা লণ্ডভণ্ড করবে সেটি আসলে বিষয়ে, সেটি আমরা আরও কিছুক্ষণ পরে আমরা সেটি আপনাদের বিস্তারিত জানাতে পারবো। উপকূলের কোন কোন অঞ্চলে আঘাত এনেছে এবং কোন কোন অঞ্চলে কী ধরনের ক্ষতি হয়েছে সেটি আসলে আরও যখন রাত গভীর হবে এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সেটি আপনাদের
জানাতে পারবো। একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবারের ঘূর্ণিঝড় রেমাল এটি জলোচ্ছ্বাসে রূপ নিয়েছে। জলোচ্ছ্বাস অর্থাৎ জলোচ্ছ্বাস যেটি 4 থেকে 5 ফুট পানি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, যার কারণে উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধ, অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়াও উপকূলের যেসব নিম্নাঞ্চল রয়েছে বেড়িবাঁধের বাইরে, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বা জানমালের তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে যদি সময় মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় না নিত, সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারত, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল। তো আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে, আর এই আশ্রয় নেয়ার কারণেই কিন্তু আসলে জানমালের ক্ষতি কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে স্থলভাগে আঘাত হানবে এবং সেটি 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হবে। তো এই মুহূর্তে কিন্তু স্থলভাগে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিকদার জাবির, এবং শুরুতে ছিলাম সাতক্ষীরা থেকে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম আহমেদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রামের লালখান বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খুলনার মৌলভীপাড়ায় আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। সাধারণত বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের 3টি প্রভাব লক্ষ্য করা যায়। একটি হচ্ছে ভারী বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং বাতাস। চট্টগ্রামে এই মুহূর্তে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি আশঙ্কার কারণ হয়ে যায়, মাথা ব্যথার কারণ হয়ে যায়। কারণ চট্টগ্রামে কিন্তু ভারী বর্ষণ হলে পাহাড় ধসের একটি সম্ভাবনা থাকে। কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আকবর্ষা এলাকা, বিভিন্ন পাহাড়ি এলাকায় কিন্তু সেখানে যারা বসবাস করছে এরকম প্রায় 2000 পরিবারকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়েছে। গত 15 বছর চট্টগ্রামে বিভিন্ন পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রায় 350 মানুষের মৃত্যু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন ভারী বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রামে যে পাহাড়গুলো রয়েছে, জেলা প্রশাসনের তথ্য মতে 26টি পাহাড় রয়েছে ঝুঁকিপূর্ণ, যেখানে 50,000-এর বেশি পরিবার বসবাস করছে। এই পর্যন্ত 2000 পরিবারকে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রেখে শাহমাদ আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের ফ্লাইট উঠানো বন্ধ রয়েছে এবং বঙ্গবন্ধু টানেল যেটি একেবারে যে গাড়ি ঘোড়া একেবারে যে গাড়িতে সেখানে ভেতরে গাড়ি চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে। এবং এর আগে কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রামে যে পতেঙ্গা যে সমুদ্র সৈকত রয়েছে, যেখানে জেলেপাড়া রয়েছে, আর সেই জেলেপাড়া 2টি জেলেপাড়া কিন্তু পরিদর্শন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল বাশার ফখরুজ্জামান। সেখানে তারা যারা বসবাস করছে তাদেরকে সেখান থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং সবকিছু মিলিয়ে পুরো চট্টগ্রামে প্রায় 1034টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং 182টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। সবকিছু মিলে যেটি বলা হয়, এখন যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে পাহাড় ধসের সংখ্যা রয়েছে। পাহাড় ধসে যেই ভারী ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন টিম পাঠিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতব্যাপী সেখান থেকে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলবে, তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি নিজেও বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করেছেন। আকবর্ষা এলাকা তিনি পরিদর্শন করেছেন কিছুক্ষণ আগে। সেখান থেকে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা বলছে যে আজকে সকাল থেকেই বিভিন্ন বিভিন্ন পাহাড়ের ঢালে বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে। এরকম প্রায় 2000 পরিবারকে বিভিন্ন জায়গায় তারা সরিয়ে নিয়েছে এবং যে আবহাওয়া অফিস যেটি বলছে তারা রাত 2টার পরে কিন্তু আসলে তারা
সর্বশেষ তথ্য দিবে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে যে বৃষ্টিপাত হচ্ছে এক ঘন্টা ধরে সেটি কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম বলা যায় না, কারণ এরকম ভারী বৃষ্টিপাত হলে কিন্তু চট্টগ্রামে পাহাড় ধসের একটি সম্ভাবনা থাকে, যেটিকে চট্টগ্রামের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় ভারী বৃষ্টিপাত। তো হচ্ছে সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে চট্টগ্রামে যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই ভারী বৃষ্টিপাতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি খুলনায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর কিন্তু খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকার মানুষের আতঙ্ক কেটেছে। সেই আতঙ্ক সন্ধ্যার পরে কিন্তু আসলে বহু গুণে বেড়েছে। এর কারণ হচ্ছে কি আসলে সন্ধ্যার পরে কিন্তু বাতাসের গতিবেগ বাড়তে থাকে এবং খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়। আর রাত 10টার পরে খুলনার উপকূলীয় এলাকার বৃষ্টি যখন শুরু হয় এর পরে কিন্তু বৃষ্টি খুলনার শহরেও চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু খুলনা শহরের বিভিন্ন স্থানে প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো কখনো হালকা বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টিতে কিন্তু এখানকার যে রাস্তাঘাট সেটি কিন্তু মোটামুটি একেবারে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। একটু বলে রাখি, শহরে আজ কিন্তু যে খুলনার যে বিভিন্ন উপকূলীয় এলাকা অর্থাৎ দাকোপ, কয়রা, পাইকগাছা সহ যে সমস্ত এলাকায় আজ সকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটি কিন্তু সন্ধ্যার পরে শুরু হচ্ছে। এই মুহূর্তে প্রচণ্ড আসলে বৃষ্টি হচ্ছে এখানে। এই মুহূর্তে যদি রাতের বেলায় সাধারণ মানুষ শহরে রাস্তায় নেই, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু শহরে বেশ পানি জমার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। একটু যদি বলে রাখি যে ঘূর্ণিঝড় রামেল এটি কিন্তু আজ সকাল থেকে আতঙ্কিত করে রেখেছিল উপকূলীয় এলাকার মানুষগুলোকে, এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ যেগুলো রয়েছে দুর্বল অবস্থা সেগুলো কিন্তু আসলে কোথাও কোথাও ভেঙে গিয়েছে। এরপরে কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে এই মুহূর্তে উপকূল অতিক্রম করছে এই ঘূর্ণিঝড় রামেল, এবং এটি প্রচণ্ড গতিতে এটি আছড়ে পড়ছে, বিভিন্ন স্থানে প্রচুর ঢেউ হচ্ছে। এর ফলে কিন্তু ওখানকার উপকূলীয় এলাকার বৃষ্টিপাত বা উপকূলীয় এলাকার যে বাতাস সেটির কারণেও কিন্তু শহরের বিভিন্ন এলাকায়ও কিন্তু অর্থাৎ উপকূলীয় এলাকার খুব কাছাকাছি আমাদের এই খুলনা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং আশেপাশে যত গাছ আছে সেই গাছও কিন্তু বাতাসে কোথাও কোথাও একেবারে নুয়ে পড়ছে, এবং কোথাও কোথাও কিন্তু আমরা খবর পেয়েছি যে এই গাছও দু একটি ভেঙে পড়েছে। একটু বলে রাখি যে আজ কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলছি, তারা আসলে আমাদের জানিয়েছেন আজ সারা রাতে কিন্তু একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামী 24 ঘন্টায় খুলনা অঞ্চলে 84 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং যে বৃষ্টিপাত হলে কিন্তু খুলনার আশেপাশের বিভিন্ন স্থান কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যেতে পারে, জলাবদ্ধতা তৈরি হতে পারে। উপকূলীয় এলাকার কথা যদি বলি, সারাদিন আমরা খুলনার দাকোপে ছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পর যে বৃষ্টি শুরু হয়েছে, এবং এখনকার খবর হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু উপকূলীয় এলাকার পাশে নদীর পানি স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় এটি আসলে প্রভাবিত হচ্ছে, এবং যে সমস্ত এলাকায় বেড়িবাঁধগুলো দুর্বল অবস্থায় রয়েছে সেসব এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং অনেক স্থানে আমরা খবর পেয়েছি যে এই অধিক বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবিত হয়ে এই যে বেড়িবাঁধগুলো রয়েছে সেখান থেকে ওভারফ্লোর মাধ্যমে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। তো সব কিছু মিলে বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, সারাদিন আগামী 24 ঘন্টায় একই রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রামেলের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে, এবং শুরুতে ছিলাম চট্টগ্রাম থেকে। ঘূর্ণিঝড় রেমালের উপকূল অতিক্রম করতে 5 থেকে 6 ঘন্টা লাগবে। এ সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় যখন প্রবল থাকে তার সাথে বাতাসের গতিবেগের সংশ্লিষ্টতা থাকে 89 কিলোমিটার থেকে 118 কিলোমিটারের মধ্যে। সুতরাং ইতিমধ্যে আমরা পটুয়াখালীতে 89 কিলোমিটার প্রতি ঘন্টার একটা গতিবেগ রেকর্ড করেছি। আমরা আশঙ্কা করছি যে এখন এই উপকূল অতিক্রম করার সময় তার রাইট ফরওয়ার্ডিং সেক্টরে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেতে পারে। সাতক্ষীরা, সুন্দরবন এলাকায় এবং শ্যামনগর, অভয়নগর, খেপুপাড়া, ভোলা এইসব অঞ্চলে, বরিশাল, পিরোজপুর, বরগুনা এইসব অঞ্চলে বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল থেকে জানমাল রক্ষায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন উপকূলের বাসিন্দারা। তাদের জন্য শুকনো খাবার ও পানির ব্যবস্থা করেছে প্রশাসন। ঝুঁকি বিবেচনায় প্রস্তুত রাখা হয়েছে 9000 আশ্রয় কেন্দ্র।
রাত বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড়ের যখন তাণ্ডব শুরু হলো তারপর থেকেই কিন্তু উপকূলের যে মানুষরা আছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে এবং এখানে এসে তারা আশ্রয় নিয়েছে। শুধু বরিশাল বিভাগেই 4000-এর মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এইসব আশ্রয় কেন্দ্রে আমরা কিন্তু দেখেছি যে সিপিপির যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত যে শুকনো খাবারগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব বরগুনায়, সেখানে আছে সহকর্মী মনির হোসেন বাদল, আমরা জানবো সেখানকার আশ্রয় কেন্দ্রের খবর। সাইক্লোন সেন্টারে বিকেল থেকে কিন্তু সাধারণ মানুষ তারা আশ্রয় নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে। আর এই যে বরগুনা জেলায় 608টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং 3টি মুজিব কিল্লা রয়েছে। এই সাইক্লোন সেন্টারগুলোতে কিন্তু প্রায় 65,000-এর মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসন। এছাড়া যে এই সাইক্লোন সেন্টারে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং রাতে খিচুড়ি দেওয়া হচ্ছে। এবং এই বরগুনা জেলার সাইক্লোন সেন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি বাগেরহাট শরণখোলায়, সেখানে আছে সহকর্মী আলী আকবর টুটু। বাগেরহাটের শরণখোলা উপজেলার রান্দা একটি আশ্রয় কেন্দ্রে, যেখানে আসলে এখানে অসংখ্য মানুষ এখানে আশ্রয় নিচ্ছে এবং দুপুর থেকেই কিন্তু মানুষ এখানে আসছেন। তাদের জন্য বিভিন্ন ধরনের ওখানে খাদ্য সহায়তা নিয়ে আসছেন জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ। এখানে চিরা, গুড়, চিনি এবং দেওয়া হয়েছে পাশাপাশি এবং মোমবাতি বিতরণ করা হয়েছে। বাগেরহাটের জেলায় আমরা খোঁজ নিয়েছি প্রায় 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে এবং 359টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত ছিল। এই ছিল আমার কাছে শরণখোলা উপজেলা থেকে সবশেষ। আমি এখন যাব সাতক্ষীরায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, আমরা জানবো সেখানকার আশ্রয় কেন্দ্রের সবশেষ অবস্থা তার কাছ থেকে। ঘূর্ণিঝড় রিমেল আঘাত আনার খবরে দেশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত উপজেলাগুলোর মধ্যে অন্যতম সাতক্ষীরার শ্যামনগর। আমরা দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে সেখানে গবাদি পশু সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন উপকূলবাসী তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন যে আসলে প্রতি বছরই যে মে মাস চলছে, এই মে মাসে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে নিঃস্ব করে, তো এবারও আসলে সেই ব্যতিক্রম নয়। তার ফলে তারা আসলে আতঙ্কিত, শঙ্কিত এবং ভীত বলছেন। সাতক্ষীরার থেকে শ্যামনগর উপজেলায় যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের অবস্থান নেওয়ার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় চলছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। রবিবার মধ্যরাতে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে রেমালের কারণে বাতিল করা হয়েছে দূরপাল্লার ট্রেন, বন্ধ বিমান চলাচল, আন্তনগর বাস এবং ফেরি পরিষেবাও। সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলীয় অঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে এর প্রভাব। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়টি। রেমালের কারণে বাতিল করা হয়েছে দূরপাল্লা ট্রেন ও মেট্রো রেল। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে আন্তনগর বাস এবং ফেরি পরিষেবাও। साइक्लोन अभी बोला गया है आने वाला है या फिर अप्रोचिंग है, तो हम फ्लाई नहीं कर पाए और उसका हमें कोई भी इंफॉर्मेशन नहीं दिया गया। हमारा 8:30 को फ्लाइट था। ঘূর্ণিঝড় রেমালের বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। 8 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কাও করছে স্থানীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। দীঘা, দক্ষিণ 24 পরগনার বকখালি সহ রাজ্যের সব উপকূল এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এরই মধ্যে উপকূলের হোটেলগুলোকে খালি করে দেওয়া হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটের শরণখোলায়, সেখানে আছেন রিপোর্টার টুটুল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, যেমনটা একটু আগে জানিয়েছিলাম যে আসলে ঘূর্ণিঝড় যে রিমেলের যে তাণ্ডব, সেই তাণ্ডবটা কতটা ভয়াবহতা রূপ নিয়েছে, কিন্তু আজ আমরা দেখছি যে আসলে রাত 10:30টার পরে কিন্তু সেই তাণ্ডব কিন্তু এখনো অব্যাহত আছে এবং এখানে কিন্তু বাতাসের যে প্রচণ্ড যে বেগ, সে কিন্তু আসলে অনেকটা আমি মনে করি যে এটাকে ছাড়িয়ে গেছে এবং
যে এখন দেখা যাচ্ছে যে আসলে প্রচণ্ড এখন বাতাস এবং এখানে গাছপালা সব নুয়ে পড়ছে এবং বিভিন্ন এলাকায় গাছপালা পড়েছে এবং এর সাথে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এলাকার মানুষ আসলে সবাই কিন্তু নির্ঘুম রাত কেটেছে, নির্ঘুম রাত কাটছে এবং সকলে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আসলে এখন দেখা যাচ্ছে যে প্রচণ্ড কিন্তু বৃষ্টি এবং সাথে সাথে আসলে ঝড়ো হাওয়া, এ কারণে কিন্তু আসলে মানুষ আসলে অনেকটাই কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। যদি জানাই যে এখানে যে বলেশ্বর নদীর কিন্তু সেই জোয়ার কিন্তু এখন ভরপুর জোয়ার, এই জোয়ারের পানি কিন্তু যতই বাড়ছে ততই কিন্তু বাতাসের বেগ এবং বৃষ্টিপাত ততই বেশি হচ্ছে। এখানে যদি বলি যে আসলে বেড়িবাঁধের পাশের কিন্তু এখন খুব ভয়াবহ এখন তাণ্ডব চলছে। এছাড়া রাস্তাঘাটে কিন্তু গাছপালা এবং পড়েছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, এখানে জনপ্রতিনিধি রয়েছে এবং বিভিন্ন এলাকার মানুষের কাছে আমরা খোঁজ নিয়েছি। যেমনটা আমরা জেনেছি যে আসলে প্রচণ্ড এখন যে বাতাস, সেই বাতাসের কারণে আসলে অনেকটা কাঁচা কিছু এবং টিন শেড আমরা দেখেছি যে পড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাঁচা ঘর বাড়ি কিছুটা পড়ে গেছে, এরকম কিছু আমরা সংবাদ পেয়েছি। তবে যদি আরেকটু বলে রাখি যে আসলে তাণ্ডব কীভাবে চলতে থাকে, আসলে ভয়াবহটা কতটা হবে সেটা কিন্তু আসলে বোঝা বড় মুশকিল। তবে আগামীকাল কিন্তু বোঝা যাবে যে আসলে কতটা তাণ্ডবে ভয়াবহতার রূপ নিয়েছে। তবে সাইক্লোন সেন্টারে যে মানুষগুলো আশ্রয় নিয়েছেন, এছাড়া যারা এখনও সাইক্লোন সেন্টারে আসেননি তারাও কিন্তু আসলে একজনের ভীতি সন্ত্রস্ত রয়েছেন। এখানে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন পশু রয়েছে, গবাদি পশু, সেটাও কিন্তু তারা নিয়ে আসছেন। অথচ অনেক জায়গায় কিন্তু এখন যদি বৃষ্টিপাতের যে অবস্থা, তাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এখানে যদি বলি যে আমরা বিকেলে বলছিলাম যে এখানে বেড়িবাঁধের অংশ পানিতে তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এখনও কিন্তু যে এখানে ঘর বাড়িতে এখনও পানিতে প্লাবিত হয়েছে। কয়েকটি ঘর বাড়ি এখনও প্রায় 5 শতাধিক ঘর বাড়িতে প্রায় প্লাবিত হয়েছে, প্রায় হাঁটু পানি উপরে ঘরের ভিতরে রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই যে ঘূর্ণিঝড়ের রিমেল যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আসলে ক্রমশই কিন্তু এখনো কিন্তু বাড়ছে। এখনো কিন্তু আমরা কিন্তু জানতে পারছি যে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানিতে এখন পানি এবং এখানে কিন্তু বিভিন্ন গাছপালা পড়ে যাওয়ার কারণে কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। আমরা যদি বলি যে আসলে যে বাগেরহাটের যে শরণখোলা উপজেলা এবং সিডর আইলা বিধ্বস্ত, এখানে কিন্তু ফণী এবং আমপানের মতো বড় বড় ঘূর্ণিঝড় যেখানে হয়েছিল, সেখানকার মানুষের মধ্যে এক ধরনের এবং ভীতি সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। তবে এখানে কিন্তু আসলে যে যদি বলি যে এখানে কিন্তু চিংড়ি ঘের রয়েছে এবং মৎস্য ঘেরগুলো রয়েছে, সেই মৎস্য ঘেরে কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে আমি এই ছিল আমার কাছে এবং বাগেরহাটের শরণখোলা উপজেলা এবং এখানে যে প্রচণ্ড যে বাতাস, সে বাতাসের বেগ, এই ছিল আমার কাছে শরণখোলা থেকে রিমেলের যে তাণ্ডব। আমি এখন যাব বরগুনা বাদলের কাছে, সেখানে ধন্যবাদ। আতঙ্ক বইটি শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনাতে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বরগুনাতে রাত থেকে কিন্তু দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত এত পরিমাণ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে চলতে বরগুনা যে সদর উপজেলা রয়েছে, সদর উপজেলাতে সাইক্লোন সেন্টার রয়েছে, সাইক্লোনের সেন্টারের নিচে পর্যন্ত জোয়ারের পানি ঢুকে গেছে। বরগুনা জেলার দুষ্কাল এবং পাহাড়া নদী বৃষ্টি স্তর থেকে ভেঙে কিন্তু এই দোকানে পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে প্রায় 5 থেকে 500 ঘর বাড়ি কিন্তু তলিয়ে গেছে, পানি কমিয়ে আছে কয়েক হাজার মানুষ। কিন্তু ইতিমধ্যে যে আমরা যে সাইক্লোন সেন্টারে রয়েছি এবং এই দেখাতে পারছি না। তবে এই যে যারা সন্ধ্যার পরে সাইক্লোন সেন্টারে আসতে চাননি, তারা কিন্তু দেখাতে পারছি না। এই যে যারা সন্ধ্যার পরে সাইক্লোন সেন্টারে আসতে চাননি, তারা যারা
অনেক বৃদ্ধ বয়সী অনেক ছোট বাচ্চাদের নিয়ে যারা ছিল বাড়িতে তারা চলে এসেছে। ইতিমধ্যে যে গৃহপালিত পশু এবং যে গবাদি পশু ছিল সেগুলো অনেকে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই যে বিষখালী নদীর ভিতরে কিন্তু দুটি চর রয়েছে, এই চরে কিন্তু চারপাশে ব্যারিকেড থাকলেও ব্যারিকেডের খুবই কিন্তু সবকিছু তলিয়ে নিয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই বরগুনায়। তবে এই যে বরগুনায় যে ভারী বৃষ্টিপাত এবং যে দমকা হাওয়া বলছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহত খবর কিন্তু আমরা বরগুনায় কোথাও পাইনি। তবে যে বরগুনা জেলার 667টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং 3টি মুজিব কিল্লা রয়েছে। এই 3টি 67টি সাইক্লোন সেন্টার এবং 3টি মুজিব কিল্লায় প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু আশ্রয় নিতে পারবে বলে জেলা প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে। তবে জেলা প্রশাসন আরো কি জানিয়েছে, রাত্র 12টা পর্যন্ত শেষ তথ্য আমরা জানতে পেরেছি যে 65,000 লোক কিন্তু আশ্রয় নিয়েছে সাইক্লোন সেন্টারে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সুস্থ খাবার খাবার সবকিছু দেওয়া আছে। আমরা এই যে বরগুনা যে অবস্থা তাতে ব্যারিকেড গুলো আশঙ্কাজনক বৃষ্টি ছুটে গেছে। তবে এই ছিল বরগুনা থেকে আশ্রয় কেন্দ্র থেকে আমার সাথে সবচেয়ে খবর। এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটা শিকদার জামির হোসেন। এই মুহূর্তে স্থলভাগে আঘাত আনতে শুরু করেছে। আপনারা দেখছেন পটুয়াখালীর উপকূলে ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং খেপুপাড়া এলাকায়। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে এবং তাণ্ডব লীলা কিন্তু চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সমুদ্র সৈকত উত্তাল রয়েছে, বঙ্গোপসাগর ফুঁসে উঠেছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আসলে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হচ্ছে, যেটি 8 থেকে 10 ফুট হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। আবহাওয়া বিভাগ কিন্তু জানিয়েছেন যে 10 থেকে 12 ফুটও কোনো জায়গায় জলোচ্ছ্বাস হতে পারে। সেক্ষেত্রে উপকূলের মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, লণ্ডভণ্ড হয়ে যেতে পারে উপকূল। এখন বাতাসের গতি যেভাবে আমরা দেখছি, এই গতি যদি আরও কয়েক ঘন্টা থাকে সেক্ষেত্রে উপকূলের মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে উপকূলের নিম্নাঞ্চলের যে সকল মানুষের ঘর বাড়ি রয়েছে সে সকল মানুষের ঘর ভাঙড়ি কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে আজ বিকেলেই কিন্তু উপকূলে 4 থেকে 5 ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ, চালিতাবুনিয়া, চর রুস্তম এবং চর আন্ডা সহ বেশ কয়েকটি চর পানির নিচে ডুবে আছে। তো এই মুহূর্তে বাতাসের গতিবেগ কিন্তু 90 কিলোমিটার ছাড়িয়েছে, যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি। আর ঘন্টায় 90 কিলোমিটার বাতাসের গতিবেগ, এটা কিন্তু অনেক বেশি। তো আসলে ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগ থাকার কারণেই কিন্তু এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আশপাশে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে যে তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি, এ ধরনের পরিস্থিতি কিন্তু বিগত দিনের ঘূর্ণিঝড়ে খুব কম দেখা গেছে। সুপার সাইক্লোন সিডোর ছাড়া পরবর্তীতে যে সকল ঘূর্ণিঝড় আঘাত হেনেছে সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু সেই ঘূর্ণিঝড়ে কিন্তু বাতাসের গতিবেগ এত দেখা যায়নি এবং বাতাসের তীব্রতা কিন্তু এই পরিমাণ ছিল না। তো এই মুহূর্তে যেভাবে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে উপকূলের অনেকগুলো ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, সেই শঙ্কা কিন্তু করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝড়ো হওয়া আবার
তীব্র থেকে অতি তীব্র হচ্ছে কুয়াকাটা সৈকত এলাকায়। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকাই কিন্তু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বড় বড় ঢেউয়ের সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়া বইছে, যেই ঝড়ো হাওয়ার মধ্যে সেই তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে জরিবাদের বাইরের যে জনপদ, সেই জনপদ ছোট ছোট বাড়িঘর যেগুলো উপড়ে পড়েছে সেই তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে বেড়িবাঁধের বাইরের যে জনপদ, সেই জনপদ এই মুহূর্তে কিন্তু ডুবে আছে। পটুয়াখালীর বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেটি আমরা 8টি দ্বীপ ধরে থাকি, যেই দ্বীপগুলোতে ঘূর্ণিঝড়, সাইক্লোন শেল্টার কিংবা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। এই দ্বীপগুলো কিন্তু এই মুহূর্তে 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। সে কারণে কিন্তু উপকূলের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু মানুষের বাড়িঘর নয়, মানুষের ফসলি ক্ষেত, মাছের ঘের, পুকুর এগুলো ডুবে গেছে। আর একটি বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় স্থলভাগে যখন আঘাত হানছে যেহেতু এই মুহূর্তে ভাটা রয়েছে, ভাটার কারণে কিন্তু এটি স্থলভাগে পানি মুহূর্তে দেখতে পেতাম। যেহেতু এই মুহূর্তে ভাটা রয়েছে, ভাটার কারণে কিন্তু স্থলভাগে পানি আমরা দেখতে পাচ্ছি না। যদি ভাটা না হয়ে যদি জোয়ার থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু স্থলভাগে এখন পানি দেখতে পেতাম। তো আসলে ভাটার কারণে কিন্তু উপকূলের মানুষ কিছুটা হলেও রক্ষা পেয়েছে বলা চলে। তো যেভাবে ঘূর্ণিঝড় রেমেল আঘাত হানছেন এবং তাণ্ডব চালাচ্ছেন, তাতে বলা চলে যে ঘূর্ণিঝড় রিমেল এটি যদি আরও তীব্র আকারে ধারণ করে, আরও যদি 2-3 ঘন্টা এভাবে চলতে থাকে, তাতে করে উপকূলের মানুষের জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ। বিধ্বংসী রেমালের সর্বশেষ জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে এবং শুরুতে ছিলাম বরগুনা এবং বাগেরহাট থেকে। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করা হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতা উপস্থিত হয়েছিলেন গণভবনে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন আওয়ামী লীগের অন্যতম কাজ। ডিজিটাল অ্যাক্টের নামে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সরকার সতর্ক আছে এবং থাকবে, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় কথা বলেন তিনি। ডিজিটাল অ্যাক্ট এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হব। কলকাতার সিআইডির প্রধান কার্যালয়ে প্রায় 3 ঘন্টায় এমপি আনার হত্যার অন্যতম সন্দেহভাজন কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। রবিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত নিউ টাউনের যে ফ্ল্যাটে খুন হয়েছিলেন আনার, সেখানেও বিভিন্ন আলামত খতিয়ে দেখেন তিনি। এর আগে সকালে কলকাতায় নেমে আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে ইন্টারপোলের সাহায্য নিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার কথা জানান তিনি। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস।
পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদারকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা প্রধান হারুন রশিদ। এ সময় সিআইডির 3 জন শীর্ষ গোয়েন্দাও তার সঙ্গে ছিলেন। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য সামনে এসেছে বলে নিশ্চিত করেছেন ডিবি সূত্র। এর আগে দুপুর 3:30টার দিকে নিউ টাউন অ্যাকশন এরিয়ার সাঞ্জিবা গার্ডেন্সের 56 BU ফ্ল্যাটে যান গোয়েন্দা প্রধান। সেখানে প্রায় 2 ঘন্টা ধরে সম্ভাব্য খুনের জায়গা কিছু আলামত খতিয়ে দেখেন বলে জানা গেছে। এর আগে নিউ টাউন থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার কয়েকজন সিনিয়র কর্মকর্তার সাথেও রুদ্ধদ্বার বৈঠক করেন হারুন রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসেবে এর আগে স্থানীয় সময় সকাল 10:30টায় কলকাতায় পৌঁছান হারুন। সাংবাদিকদের বলেন, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে। এক্সিকিউশন গ্রুপের নেতা আছে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়েছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে এখন বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একটা দিকে চাই, এটা আরো ভালো হবে। সোমবার সকালে আবারও সাঞ্জিবা গার্ডেন্স পরিদর্শন করবেন গোয়েন্দা প্রধান। এরপর যেখানে কসাই জিহাদ আনারের মৃতদেহের খণ্ডাংশ ফেলেছিল বলে দাবি করেছিল সেই বাগজোলা খালে সম্ভাব্য জায়গাগুলো ঘুরে দেখবেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের অনুপ্রেরণা দিতে দুবাই বাংলাদেশ কনসুলেট আয়োজন করল রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী 81 জন সিআইপি ও 51 জন বিভিন্ন ক্যাটাগরির সাধারণ প্রবাসী বাংলাদেশিদের হাতে এই পুরস্কার তুলে দেন। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের অনুপ্রেরণা দিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কনসুলেট দুবাই আয়োজন করল রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024। শনিবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2021, 22, 23 সালে বাংলাদেশ সরকার নির্বাচিত 81 জন সিআইপি ও বিভিন্ন ক্যাটাগরিতে 51 জন সাধারণ প্রবাসী বাংলাদেশির হাতে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন, এবং যারা সম্মানিত হয়েছেন তারা এই সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন, সেটা আমি বিশ্বাস করি। এখান থেকে যে রেমিটেন্স বাংলাদেশে প্রেরিত হয় তার সিংহভাগ তাদের এই কষ্টার্জিত অর্থ, তারা বৈধ পথে বাংলাদেশে অর্থ, এবং তাদেরকে সম্মান জানানোটা আমাদের দায়িত্ব। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিআইপি রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এভাবে যদি রেমিটেন্স অব্যাহত থাকে, বাংলাদেশের সমস্ত লেবারদের দ্বারা যারা আজকে আন্ডারে টাকা পাঠাচ্ছে, হুন্ডি করে টাকা পাঠাচ্ছে, এই হুন্ডির প্রভাবটা বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি। সাধারণ প্রবাসীদের মধ্য থেকে 51 জন রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে নিম্ন বেতনধারী সাধারণ প্রবাসী, উচ্চ বেতনধারী প্রবাসী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সাধারণ নারী কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ও সাংবাদিক। বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত প্রবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আপনার বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ করা। আমি মনে করি একটা শুভ এটা একটা শুভ উদ্যোগ। বাংলাদেশের যেসব মিশন পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত, আমি আশা করব সেই সব মিশনের প্রধানেরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। এইভাবে এই বাংলাদেশ কনসুলেট যদি কন্টিনিউ করে থাকে তাহলে আগামীতে রেমিটেন্সের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। এদিকে এই ধরনের আয়োজনের ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে দেশে রেমিটেন্স যোদ্ধাদের জানমালের নিরাপত্তা দিতে পারলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মত তাদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জোয়ারের পানি বাড়ায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে মানুষ। প্রস্তুত 9,000 কেন্দ্র। পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রামে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।
এবং সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়ের